কণ্ঠ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আবার আমরা নতুন গল্প নিয়ে হাজির আপনাদের জন্য। পুরনো দিনের জিনিসপত্র সংগ্রহ করার শখ, তাই অ্যান্টিক শপ থেকে একটা আদ্যিকালের ফাউন্টেন পেন কিনে আনেন চিত্রকর অভিরূপ সামন্ত। কিন্তু তার অজান্তেই সেই অভিশপ্ত কলমের হাত ধরে ওনার জীবনে নেমে আসে বিভীষিকার এক কালো ছায়া। কি অভিশপ্ত কলমের ইতিহাস? ডক্টর মজুমদার কি পারবেন সেই অভিশাপের হাত থেকে প্রৌঢ় চিত্রকরকে মুক্ত করতে? সমস্ত প্রশ্নের উত্তর পেতে শুনুন কণ্ঠ ইউটিউব চ্যানেলের আজকের নিবেদন, সৌরদীপ সৌমিত্র চৌধুরীর কলমে অভিশপ্ত কলম। গল্প পাঠে সমীরণ, অভিনয় পিয়ালি, গৌতম এবং এখন গল্প থেকে সুমন, পোস্ট ডিজাইন রোহন, মিউজিক এবং সাউন্ড এফেক্টসে প্রমিত, পরিচালনা গৌতম। তাহলে আসুন আর দেরি না করে শুরু করা যাক আজকের নিবেদন, সৌরদীপ সৌমিত্র চৌধুরীর কলমে অভিশপ্ত কলম। আপনি প্লিজ কিছু একটা করুন ডক্টর মজুমদার। এইভাবে চলতে থাকলে আমি কিন্তু সত্যি পাগল হয়ে যাব। অত উতলা হবেন না সামন্তবাবু, মাথা ঠান্ডা রাখুন। এটা যে একটা স্নায়ু রোগ এই ব্যাপারে আমি নিশ্চিত। আপনার অবান্তর ভয়টা এই মুহূর্তে একটা নার্ভের ব্যামোর রূপ নিয়েছে। তাই যেন হয় ডাক্তারবাবু। ভদ্রলোক প্রায় ফুঁপিয়ে উঠলেন। রোগ হলে তার একটা নিরাময় নিশ্চয়ই থাকবে, কিন্তু কোনো অতি প্রাকৃতিক ব্যাপার হলে তো তার কোনো সহজলভ্য সমাধান নেই। আমি এই মানসিক চাপ আমি নিতে পারছি না ডক্টর মজুমদার। আহা, আপনি এত তাড়াতাড়ি এমন ভয় পেয়ে গেলে কি করে চলবে মিস্টার সামন্ত? আমি তীক্ষ্ণ দৃষ্টিতে আমার সামনে চেয়ারে বসা লোকটাকে পর্যবেক্ষণ করতে করতে বললাম, ঘটনাগুলো প্রাকৃতিক না অতি প্রাকৃতিক তা নির্ধারণ করা আমার কাজ। আগে আমাকে জিনিসটা দেখান। ভদ্রলোক তার সাইড ব্যাগ থেকে জিনিসটা বার করে আমার হাতে ধরিয়ে দিলেন। একটা পুরনো আমলের ফাউন্টেন পেন। গাঢ় নীল বর্ণ কলমটা টিউবলাইটের আলোয় ঝকঝক করছিল। ক্যাপটা খুললাম। পেনের নিবটা সম্ভবত সোনার। নিবের ডগায় এক বিন্দু লাল কালি লেগেছিল। সব মিলিয়ে একটা সাধারণ গড়পড়তা ধরনের সেকেলে ফাউন্টেন কলম ছাড়া আর কিচ্ছু বুঝলাম না। রাইটিং প্যাডটা কাছে টেনে নিয়ে তাতে আঁচড় কাটার চেষ্টা করলাম, কিন্তু অনেক ঝাঁকাঝাঁকি করা সত্ত্বেও তার থেকে এক ফোঁটা কালিও নিঃসৃত হল না। সামন্তবাবু হাসলেন, খানিকটা ব্যঙ্গ মিশ্রিত হাসি। বললেন, এই কলম তখনই লেখে যখন এর নিজের ইচ্ছে হয়। মালিকের ইচ্ছের কোনো দাম নেই তার কাছে। উপরোক্ত কথোপকথনগুলো চলছিল আমার চেম্বারে। আমি ডক্টর মিত্রজিৎ মজুমদার, মনোরোগ বিশেষজ্ঞ। সামনে চেয়ারে আমার মুখোমুখি বসে আছেন মিস্টার সামন্ত, পেশায় একজন চিত্রকর। বয়স হবে এই 55-52 কাছাকাছি। একসময় বেশ সুপুরুষ চেহারাই ছিল মনে হয় এই ভদ্রলোকের, কিন্তু দীর্ঘদিনের মানসিক চাপ আর রাত জাগার ফলে এখন তার অবস্থা শোচনীয়। লম্বা অথচ রোগাটে দড়ি পাকানো গড়ন, মাথা ভর্তি উস্কো খুস্কো চুল,
চোখে কালো মোটা ফ্রেমের চশমা আর কপালে অজস্র বলি রেখা। সব মিলিয়ে বেশ বুঝতে পারছিলাম যে আমার সামনে বসে থাকা এই আকৃতি অতীতের সুদর্শন অবয়বটির এক আবছা স্মৃতি মাত্র। শুধু তাঁর চোখ দুটো অত্যন্ত কালো ও উজ্জ্বল, দৃষ্টিটা ভীষণ অন্তর্ভেদী। তাঁর সমস্যা হলো এই যে আজ থেকে প্রায় 5 মাস আগে তিনি একটা কলম পেয়েছিলেন, আর সেখান থেকে তার জীবনে শুরু হয়েছে সমস্ত অশান্তি। সামন্তবাবুর জবানবন্দি অনুসারে এ কলম দিয়ে যা কিছুই আঁকা হয় তাই নাকি 24 ঘন্টার ভিতরে সত্যি হয়ে যায়। প্রমাণ হিসেবে তিনি তার ব্যাগ থেকে একটা কাগজ বার করে আমার চোখের সামনে মেলে ধরলেন। লাল কালি দিয়ে আঁকা একটা স্কেচ। তাতে দেখা যাচ্ছে একটা কাঠের খাড়া সিঁড়ি, আর সেই সিঁড়ির ঠিক নিচে পড়ে আছে একজন বয়স্কা মহিলার মৃতদেহ। সম্ভবত সিঁড়ি থেকে নামার সময় পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন, তার ফলেই মৃত্যু। কি বুঝলেন এই স্কেচটা দেখে? একটা কাঠের সিঁড়ি, তার নিচে দেখা যাচ্ছে একজন বৃদ্ধার প্রাণহীন। আমার কাকিমা। সামন্তবাবু আমাকে মাঝখানে থামিয়ে দিয়ে বললেন, এই যে এখানে এই রক্তাক্ত মৃতদেহটি দেখতে পাচ্ছেন, এটাই হলো আমার কাকিমা। এই ছবিটা আমি এঁকেছিলাম 25শে ফেব্রুয়ারির দিন সকাল 8টা নাগাদ, আর আমার কাকিমার মৃত্যু ঘটে সেই দিনই রাত 9:30টার কাছাকাছি। এবং দুর্ঘটনাটা ঘটে অবিকল এই ছবিটায় যেমন দেখছেন ঠিক সেইভাবেই। জানেন ডক্টর, সিঁড়ি থেকে নামতে গিয়ে পা হড়কে। বুঝলাম, কিন্তু ঘটনাটা সম্পূর্ণ কাকতালীয় তো হতে পারে, তাই না? শুধুমাত্র একটা ছবির উপর ভিত্তি করে কোনো মীমাংসা করা কি উচিত? বৃদ্ধ চিত্রকর একটা ক্লান্তি মাখা হাসি হেসে বললেন, ডক্টর মজুমদার, আমি কুসংস্কারী মানুষ নই। সারা জীবন সব কিছুকে যুক্তির মাপকাঠিতে মেপেই ওজন করে এসেছি। এমন ঘটনা যদি শুধুমাত্র একবার ঘটত তাহলে আমি অবলীলায় তাকে কোইন্সিডেন্স বলে উড়িয়ে দিতাম। কিন্তু জানেন, বিগত 5 মাসে 6বার এমন কাকতালীয় ঘটনা ঘটেছে। এবারেও কি আপনি বলবেন এটাকে কাকতালীয়, ডক্টর মজুমদার, নাকি জাস্ট এ মেয়ার কোইন্সিডেন্স? আমার কপালে চিন্তার ভাঁজ পড়ল। বলেন কি ভদ্রলোক, 6 বার? এটাও কি সম্ভব? এতক্ষণ ধরে যে সামন্তবাবুর সাথে কথা বলছি, কই তার মধ্যে তো কোনো রকমের মানসিক বিকৃতির চিহ্ন খুঁজে পেলাম না। যথেষ্ট ভদ্র, মার্জিত ও মিতভাষী একজন মানুষ বলেই মনে হল। তাই তিনি যে আমার সাথে কোনো প্রকারের মিথ্যাচারিতা করবেন এইটা প্রায় অসম্ভব। তাছাড়া আমাকে মিথ্যে বলে তার লাভ কি? কিন্তু এইসব ঘটনাগুলো ঠিক হজম করতেও পারছিলাম না। আমাকে আরো কিছু ছবি দেখান। মাত্র একটা ছবি দেখে কিছু বলা সম্ভব নয়। হ্যাঁ, অবশ্যই। এই ছবিগুলো দেখুন। সামন্তবাবু আরো 2টো কাগজ বার করলেন। প্রথম কাগজে দেখলাম একজন কম বয়সী ছেলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। পাখার সাথে ফাঁস লাগানো মৃতদেহটা অসহায়ভাবে ঝুলছে।
চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে ভীষণ যন্ত্রণায়, জিভ বেয়ে গড়িয়ে পড়ছে ফোঁটা ফোঁটা রক্ত, বিভৎস দৃশ্য। আমি কিছু জিজ্ঞাসা করার আগেই সামন্তবাবু বললেন, আমার ভাইপো পরীক্ষায় ফেল করার হতাশায় আত্মঘাতী হয়েছিল প্রায় মাস 2 আগে। জানেন ডক্টর মজুমদার, ওর মৃত্যুরও আগাম সংকেত দিয়েছিল এই কলম। আচ্ছা, অন্য কাগজটা দেখি। এই স্কেচে দেখলাম একটা ব্যস্ত রাস্তা, সেখানে অনেক মানুষের জটলা, আর সেই ভিড়ের মাঝে পড়ে আছে একজন নারীর থ্যাতলান মৃতদেহ। রক্তে ভেসে যাচ্ছে গোটা রাস্তাটা। আমার বাল্যবন্ধু রশিদের একমাত্র মেয়ে রাজিয়া 7 আগে কলেজ থেকে হেঁটে বাড়ি ফিরছিল। পিছন থেকে একটা অনিয়ন্ত্রিত বাস এসে পিষে দেয় মেয়েটাকে, জানেন, স্পটেড। আমি 3টি ছবি ভালো করে উল্টে পাল্টে দেখলাম। কিছুক্ষণ চুপ করে থেকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা মিস্টার সামন্ত, এই কলম কি কোনো ভালো খবর দেয় না? শুধুই দুঃসংবাদ দেয় নাকি? আগে হ্যাঁ ডাক্তারবাবু। ভদ্রলোক একটা লম্বা দীর্ঘশ্বাস ছাড়লেন। এই কলম বড়ই অপয়া, জানেন, বড়ই অপয়া, বড়ই অপয়া। এ কেবল মাত্র শুধু অশুভ ভবিষ্যৎবাণী করে। অশুভ ভবিষ্যৎবাণী। তাই যদি হয় তাহলে কেন মরতে এই কলম দিয়ে আঁকতে যান আপনি? না মানে, যখন আপনি জানেন যে এই কলম শুধুই খারাপ খবর আনে, তাহলে এই বিপজ্জনক জিনিসটাকে ব্যবহার না করলেই তো মিটে যায়। আপনার কি কলমের অভাব আছে নাকি? ভদ্রলোক আবার ম্লান হাসলেন। সেই ক্ষমতা যদি আমার হাতে থাকতো তাহলে কি কখনোই এত ঝামেলা হতো? বললাম না, এই কলমের কাছে তার মালিকের ইচ্ছের কোনো দাম নেই, বরং মালিক নিজেই এই কলমের দাস। এমনিতে আপনি 1000 চেষ্টা করা সত্ত্বেও এইটা থেকে একটা অক্ষরও লিখতে পারবেন না, পারবেন না ডক্টর। কিন্তু যখন এই কলমের ইচ্ছে জাগবে, আপনাকে দিয়ে কিছু স্কেচ করিয়ে নেওয়ার, তখন আপনি অনুভব করবেন একটা আলাদা রকমের অনুভূতি। সে যে কি অমোঘ আকর্ষণ, তা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না ডক্টর। তখন আমার মনে হয় যেন আমার সমস্ত ধ্যান জ্ঞান সবকিছু এই কলমে। হ্যাঁ, এই কলমের ডাককে আমি আজ অব্দি উপেক্ষা করতে পারিনি ডক্টর, আজ অব্দি পারিনি। ডাক এলে আমাকে যে আঁকতেই হবে। তখন আমার অন্যান্য সমস্ত জরুরি কাজকর্ম এক নিমিষে গৌণ হয়ে যায়। সেই সময় থাকি শুধু আমি আর আমার খাতা আর এই অভিশপ্ত কলম। আরো একটা উল্লেখযোগ্য ব্যাপার কি জানেন? হ্যাঁ, একটা স্কেচ বানাতে আমার মোটামুটি আধ ঘন্টা থেকে 45 মিনিট সময় লাগে। সেখানে এই কলমটা দিয়ে আঁকতে আমার সময় লাগে মাত্র 5 থেকে 10 মিনিট। আপনি বলুন, এমন ডিটেইলড স্কেচ কখনো এত তাড়াতাড়ি আঁকা সম্ভব? কিন্তু এটাই সত্য। হ্যাঁ ডক্টর মজুমদার, এটাই সত্য, এটাই।
কলম ধরলেই মনে হয় আমার হাত নিজের থেকেই কাগজের বুকে ছুটে চলেছে, ঠিক যেন কোনো অদৃশ্য সত্তা আমাকে দিয়ে ছবিটা আঁকিয়ে নিচ্ছে। আমি এখানে শুধুমাত্র একটা নিমিত্ত মাত্র, ডাক্তার, নিমিত্ত মাত্র। ইয়েস, ইয়েস ডক্টর মজুমদার, ইয়েস। দুজনেই কিছুক্ষণ বোকার মতো চুপ করে রইলাম। অস্বস্তি কাটাতে আমি মুখ খুললাম। কোত্থেকে কুড়িয়ে পেলেন এই ভুতুড়ে কলমটা? একটা অ্যান্টিক শপ থেকে কিনেছিলাম জানেন। আমি পুরনো জিনিস আর আসবাবপত্র কেনার শৌখিন, তাই ওইসব অ্যান্টিক শপে আমার রেগুলার যাতায়াত। খুব পছন্দ হয়েছিল জিনিসটা, সেই জন্য বেশি 7-5 না ভেবে কিনেই ফেলেছিলাম। কিন্তু এখন দেখছি এই কলম কিনে আমি নিজেই খাল কেটে কুমির নিয়ে এসেছি। কে জানে কি কালো ইতিহাস জড়িয়ে আছে এই কলমটার সাথে। আরো কিছু টুকটাক কথাবার্তা বলে এবং যথাসাধ্য আশ্বাস দিয়ে ভদ্রলোককে বিদায় জানালাম। সারাদিনের খাটনির পর বড়ই শ্রান্ত বোধ করছিলাম। হাতঘড়ি বলছে এখন রাত 9টা। না, অনেক দেরি হয়ে গেছে, এবার বাড়ি ফিরতে হবে। চেম্বার ছেড়ে বেরিয়ে এসে গাড়িতে উঠলাম। রাতের ফাঁকা হাইওয়েতে ঝড়ের বেগে ছুটিয়ে দিলাম আমার হন্ডা সিটি। ড্রাইভ করতে করতেও লক্ষ্য করলাম মাথায় সামন্তবাবুর কেসটাই থেকে থেকে ঘুরপাক খাচ্ছে। দীর্ঘ 10 বছরের কেরিয়ারে অনেক কেস হ্যান্ডেল করেছি, কিন্তু কোনোদিন এমনতর উদ্ভট ঘটনার সম্মুখীন হয়নি। এই কেসের মীমাংসা করতে গিয়ে নিজেকেই কেমন পাগল পাগল লাগছে। আজ আমার ছুটি, ক্লিনিকে যাওয়া নেই, তাই ঠিক করলাম যে আজকের পুরো দিনটা শুয়ে বসে আর বই পড়েই কাটাবো। প্রাতরাশ সেরে সবেমাত্র একটা পছন্দের উপন্যাস নিয়ে বসেছি, ঠিক তখনই আমার মোবাইলটা কর্কশ শব্দে বেজে উঠল। অচেনা নম্বর থেকে কল। ট্রু কলারে নাম দেখাচ্ছে অভিরূপ সামন্ত। ফোনটা রিসিভ করলাম। হ্যালো। হ্যালো, সাইকিয়াট্রিস্ট ডক্টর মজুমদার বলছেন? আমিই বলছি, কিন্তু আপনি এমন ভাবে তোতলাচ্ছেন কেন? ইজ এভরিথিং অল রাইট? আসলে একটা বিরাট বিপদে পড়ে আপনাকে ফোন করতে বাধ্য হয়েছি। সামন্তবাবু ভয়ার্ত গলায় বললেন। আপনার হেল্প এই মুহূর্তে আমার ভীষণ ভীষণ ডক্টর, ভীষণ ভীষণ দরকার ডক্টর, ভীষণ। প্লিজ কাম ডাউন মিস্টার সামন্ত। কি হেল্প চাই আমাকে বলুন। আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমার বাড়িতে চলে আসুন ডক্টর। মানে? আমি অবাক হয়ে গেলাম। আগে প্রবলেমটা কি হয়েছে সেইটা খুলে বলবেন তো। আর তাছাড়া আমি কি করে আপনার বাড়ি যাব? আমি তো আপনার অ্যাড্রেসটাই জানি না। ডক্টর এখানে যা ঘটেছে সবকিছু ওভার দ্য ফোন বলা সম্ভব নয়। আমি জানি ডক্টর, অন্যায় আবদার করছি, কিন্তু অন্য কোনো উপায় নেই আমার হাতে ডক্টর। আপনি আমার কথাটা শুনুন ডক্টর। বাড়ি চেনেন না তো কি হয়েছে? আপনি আপনার বাড়ির ঠিকানাটা আমায় বলুন, আমি ড্রাইভারকে পাঠিয়ে দিচ্ছি, আপনাকে বাড়ি থেকে তুলে নিয়ে আসবে, আপনাকে বাড়ি থেকে রিসিভ করবে ডক্টর। আপনি আমার কথাটা শুনুন প্লিজ, আপনি একবার আসুন ডক্টর, প্লিজ 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 প্লিজ। ঘণ্টাখানেকের মধ্যেই একটা ঝাঁ চকচকে কালো গাড়ি
ঠিক আমার বারান্দার নিচে এসে হর্ন দিতে লাগলো। তৈরি হয়েই ছিলাম। গাড়ির আওয়াজ পেয়ে তড়িঘড়ি নিচে নেমে এলাম। একজন মাঝবয়সী শিখ ভদ্রলোক গাড়ি থেকে নেমে আমাকে নমস্কার করে বললেন, मैं राजपाल सामंत बाबू का ड्राइवर हूं साहब। साहब ने आपको लेने के लिए भेजा। আধ ঘন্টা পর গাড়িটা এসে থামলো একটা বহুতল ফ্ল্যাট বাড়ির সামনে। সামন্তবাবুর ফ্ল্যাটটা 4 তলায়। দেখলাম ভদ্রলোক ঘরের বাইরে উদ্বিগ্ন হয়ে পায়চারি করছিলেন। আমাকে দেখা মাত্রই তিনি ছুটে এসে করমর্দন করলেন। আমাকে ঘরে নিয়ে যেতে যেতে বললেন, আমার বাড়িতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ ডক্টর। ভেতরে চলুন, আসুন, আপনাকে অনেক কিছু আমার বলার আছে। আসুন আসুন, ভেতরে আসুন। সামন্তবাবুর সাথে কিছুক্ষণ গল্প করার পর জানতে পারলাম এই ভদ্রলোক পৃথিবীতে সম্পূর্ণ একা এবং নির্বান্ধব। মাকে ছোটবেলায় হারিয়েছেন, আর বাবাও গত হয়েছেন প্রায় বছর 5 আগে। উনি বিয়ে থা করেননি। কাছের কোনো আত্মীয় স্বজনের সঙ্গেও তাঁর বিশেষ যোগাযোগ নেই। এখন তার নিজের লোক বলতে শুধুই 2 জন। প্রথম হলেন তার শিখ ড্রাইভার রাজপাল, দ্বিতীয় হল একটা অল্প বয়সী নেপালি ছেলে তেজ বাহাদুর। এই তেজ বাহাদুর হল একাধারে এই বাড়ির পাহারাদার, পাচক, ভৃত্য এবং সামন্তবাবুর কথা বলার সঙ্গী। এমন 2 জন অচেনা অথচ বিশ্বস্ত মানুষকে নিয়েই দিন কাটাচ্ছেন এই প্রৌঢ় চিত্রকর। ভদ্রলোকের সাথে খানিকক্ষণ খেজুরে আলাপ করার পর আমি সোজাসুজি মোদ্দা কথাটা পারলাম। এইবার বলুন, কি জন্য এত জরুরি তলব? সামন্তবাবু এতক্ষণ বেশ ঝরঝরে ভাবেই গল্প করছিলেন, কিন্তু আমার এই আকস্মিক প্রশ্ন শুনে উনি কেমন যেন মুষড়ে পড়লেন। চোখে মুখে নেমে এলো গভীর আতঙ্কের কালো ছায়া। তেজ বাহাদুর ওই সময় ঘর ঝাড় দিচ্ছিল। সামন্তবাবু ওকে ঘর থেকে বাইরে পাঠিয়ে দরজা বন্ধ করে দিলেন। বাহাদুর, अभी तुम बाहर जाओ। আমি আগেই বুঝেছিলাম ডক্টর, যখন থেকে এই অপয়া কলম আমার জীবনে প্রবেশ করেছে তখন থেকেই আমি কোনো গভীর অশুভ ষড়যন্ত্রের শিকার হয়ে পড়েছি। কিন্তু আজ সকালে এই কলমটা আমাকে দিয়ে যা আঁকালো তা দেখে আমি নিজেই থ হয়ে গেছি। কিছুতেই নিজেকে ঠিক রাখতে পারছি না ডক্টর মজুমদার। সব চিন্তা ভাবনা কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে আমার। ডক্টর, কেন, এমন কি আঁকলেন আপনি? চিত্রকর মহাশয় নিঃশব্দে তাঁর টেবিলে রাখা একটা কাগজের দিকে ইশারা করলেন। কাগজটা চোখের সামনে মেলে ধরতেই যা দেখলাম তা দেখার কল্পনা আমি স্বপ্নেও করিনি। মেঝেতে ঘাড় মোটকে পড়ে রয়েছে একটা রক্তরঞ্জিত লাশ, আর এই লাশ অন্য কারো নয়, স্বয়ং চিত্রকর অভিরূপ সামন্ত মহাশয়ের। মাথা ফেটে চৌচির হয়ে গেছে, তার থেকে ঘিলু বেরিয়ে এসেছে, ঘাড়টা ভেঙে একদিকে কাত হয়ে আছে, নিষ্প্রাণ চোখের মণি দুটো মরা ছাগলের মতো ঘোলাটে। সানবাঁধানো মেঝেটা রক্তবন্যায় লাল হয়ে গেছে। আর সহ্য করতে পারলাম না, চোখ সরিয়ে নিলাম কাগজের উপর থেকে। এইবার আপনি বলুন ডক্টর, কিভাবে এই ফাঁড়া থেকে পরিত্রাণ পাওয়া যায়? কি জানি কেন, কিন্তু হঠাৎ আমার ভীষণ রাগ হলো এই বৃদ্ধ চিত্রকরের উপর। ভদ্রলোক নিশ্চয়ই ভালো রকমের ছিটগ্রস্ত। নির্ঘাত পাগলামির ঘোরে আবোল তাবোল সব স্কেচিং করে সেগুলোকে সত্যি প্রমাণিত করার চেষ্টা করেন।
আমি বেশ কয়েকটা স্কেচ দেখেছি, এটা ঠিক কথা, কিন্তু সেই সব ঘটনার সত্যতা যাচাই তো করিনি। সবই শোনা কথা। যেমনটা সামন্তবাবু বলেছেন ঠিক তেমনটাই গিলে গেছি। লোকটা নিশ্চয়ই হ্যালুসিনেশনের পেশেন্ট। একটা পাগলের পাল্লায় পড়ে আমি নিজের সময় নষ্ট করছি। নিজের ওপরও খুব অসন্তুষ্ট হলাম। কি করে আমি প্রত্যক্ষ প্রমাণ ছাড়া এই ধরনের গুলতাপ্পেকে বিশ্বাস করতে পারলাম? দেখুন সামন্তবাবু, সব নষ্টের গোড়া হলো আপনার কলম। আমাকে একবার জিনিসটা দিন। ভদ্রলোক উঠে গিয়ে ড্রয়ার থেকে কলমটা বার করে আনলেন। আমি আর একবার জিনিসটা ঘুরিয়ে ফিরিয়ে দেখলাম। এই এক সাধারণ ফাউন্টেন পেন নিয়ে এত ভয় কেন লোকটার? কলমটা আমি সযত্নে ভরে নিলাম পকেটে। কি হলো ডক্টর? ভদ্রলোক খানিকটা অপ্রতিভভাবে বললেন, কলমটা ফেরত দেবেন না? না, আমি এটা নিয়ে যাচ্ছি। কবে ফেরাবেন? দেব না। আই এম গোয়িং টু ডিস্ট্রয় ইট। এই কলমই হলো যত অশান্তির মূল। না থাকবে কলম, না থাকবে আপনার মানসিক টানাপোড়েন। আমার এই কথায় হঠাৎ আঁতকে উঠলেন বৃদ্ধ চিত্রকর। ব্যস্ত হয়ে বললেন, পাগল হয়েছেন ডক্টর? আপনি কলমটা ভাঙবেন কেন? এইটা আমার প্রপার্টি। আমার জিনিস নষ্ট করার অধিকার কে দিয়েছে আপনাকে? শেষের কথাগুলো বেশ রূঢ়ভাবেই বললেন তিনি। আমারও জেদ চেপে গেল। চোয়াল শক্ত করে বললাম, পাগল আমি নই, পাগল হয়েছেন আপনি। আর কি তখন থেকে আমার কলম, আমার প্রপার্টি বলে যাচ্ছেন? এই মৃত্যুদূতকে নিয়ে কিসের এত মোহ আপনার? কি এমন আছে এই কলমটার মধ্যে? অত শত জানি না মশাই, জিনিসটা আমার, আর মৃত্যু পর্যন্ত এটা আমার কাছেই থাকবে। আপনি আমার কলমটা আমায় ফেরত দিন। না, দেব না। একজন ডাক্তার হয়ে আমি নিজের পেশেন্টকে এইভাবে একটু একটু করে পাগলামের দিকে এগিয়ে যেতে দিতে পারি না। এই কলমটা আমি নষ্ট করে ফেলবো। ইউ বেটার ফরগেট ইট। সামন্তবাবু কোনো হিংস্র শিকারী ন্যায় আমার দিকে তেড়ে এলেন, আমার হাত থেকে কলমটা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে। কিন্তু আমি আগেই সতর্ক ছিলাম। ঝুঁটিতেই সরে গেলাম তার নাকাল থেকে। কলমটা ফিরিয়ে দিন আমাকে ডক্টর। একটা চাপা জান্তব চিৎকার করে উঠলেন তিনি। না, দেব না। আমিও নাছোড়বান্দা। প্রাণ থাকতে এই অপয়া কলম আমি কিছুতেই ফেরত দেব না। মিস্টার সামন্ত ঝাঁপিয়ে পড়লেন আমার উপর। কিন্তু হাজার হোক তিনি বৃদ্ধ, ধস্তাধস্তি করে কি তিনি আমার সাথে এঁটে উঠতে পারেন? কিছুক্ষণের সংগ্রামের মধ্যেই আমি ওনাকে মাটিতে ছুঁড়ে ফেললাম। কলমটা উঁচিয়ে ধরে বললাম, এইটাই যখন সব নষ্টের গোড়া, তখন এই কলমটাই নষ্ট করে ফেলবো আমি, এক্ষুনি, এই মুহূর্তে। না ডাক্তার, আপনি এমনটা করতে পারেন না। চিত্রকর মহাশয় কেঁদে ফেললেন। আমি আপনার সব নির্দেশ মানতে রাজি, শুধু ওই কলমটা আমাকে ফিরিয়ে দিন ডক্টর। কিন্তু ততক্ষণে আমার মাথায় খুন চেপে গিয়েছে। রাগের চোটে আমি কলমটা সজোরে ঘুরিয়ে ছুঁড়ে ফেলে দিলাম ফ্ল্যাটের বারান্দার বাইরে। এই পর্যন্ত তো ঠিক ছিল, তবে এরপরে মিস্টার সামন্ত যে কাণ্ডটা ঘটালেন তা দেখে আমার হৃৎপিণ্ড লাফিয়ে গলায় উঠে আসার জোগাড়। কলমটা ব্যালকনি দিয়ে নিচে পড়ার সাথে সাথেই তিনি আমার কলম বলে চিৎকার করতে করতে বারান্দায় ছুটলেন। তারপর বারান্দার রেলিং টপকে সোজা নিচে ঝাঁপিয়ে পড়লেন। সামন্তবাবু! ধপ করে একটা বিরাট শব্দ, তারপর সব শান্ত। দৌড়ে গেলাম বারান্দায়। 4টে ফ্লোর নিচে পড়ে আছে মিস্টার সামন্ত মৃতদেহ। ঘাড় মটকানো, মাথা ফেটে গল গল করে তাজা রক্তের ধারা বয়ে যাচ্ছে, ঠিক যেমনটা দেখেছিলাম ওই ছবিটায়। আমি আর দেখতে পারলাম না। এক ঝটকায় নজর সরিয়ে নিলাম। কান দুটো আস্তে আস্তে গরম হয়ে উঠেছে, মাথাটা প্রচন্ডভাবে ঘুরছে, চোখের সামনে অন্ধকার দেখছি। বেশ বুঝতে পারছিলাম যে আমার দুর্বল স্নায়ুগুলো পরিস্থিতির এই ভয়ঙ্কর চাপ সহ্য করতে পারছে না। নিজের সাথে আর লড়াই করতে পারলাম না। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লাম ব্যালকনির মেঝেতে। জানি না কতক্ষণ পর জ্ঞান ফিরল। চোখ খুলে দেখলাম আমি একটা অচেনা জায়গায় শুয়ে আছি। মাথায় তীব্র যন্ত্রণা অনুভব করছিলাম।
কিছুটা সময় লাগলো অল্প ধাতস্থ হতে। চারদিকটা ভালোভাবে নজর করে দেখলাম। মনে হচ্ছে কোনো হসপিটালের বেডে পড়ে আছে। আমি চোখ মেলেছি দেখে একজন নার্স শশব্যস্তভাবে ছুটে ডাক্তারকে খবর দিতে গেল। কিছুক্ষণ পরেই কক্ষে প্রবেশ করলেন বিখ্যাত নিউরোসার্জন ডক্টর ব্যানার্জি। আমরা একে অপরকে বিলক্ষণ চিনতাম, কারণ মেডিকেল কলেজে পড়ার সময় উনি আমার সিনিয়র ছিলেন। আমাকে দেখে তিনি মুচকি হেসে জিজ্ঞাসা করলেন, হাউ আর ইউ ফিলিং ইয়াং ম্যান? মাথায় প্রচন্ড ব্যথা অনুভব করছি। তা তো হওয়ারই কথা মিত্রজিৎ। দেখো, এত বড় একটা অ্যাক্সিডেন্ট করার পর এমন গুরুতর একটা হেড ইঞ্জুরি সাস্টেন করেছ। দেখি হাতটা দেখি, তার প্রভাব কি এত তাড়াতাড়ি উবে যাবে ইয়াং ম্যান? অ্যাক্সিডেন্ট, হেড ইঞ্জুরি? কি হয়েছিল ডক্টর ব্যানার্জি? আমার যে কিছুই মনে পড়ছে না। ডক্টর ব্যানার্জি একটা টুল নিয়ে আমার মাথার কাছে বসলেন। তারপর একটু একটু করে সব ঘটনা শুরু থেকে বলতে আরম্ভ করলেন। দেখো, আজ থেকে 4 দিন আগে তুমি গাড়ি চালিয়ে চেম্বার থেকে বাড়ি ফিরছিলে হাইওয়ে ধরে। ফাইলটা দাও। তখনও কোনো কারণে তোমার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার কোনো একটা গাছে। রাতে গাড়ির বিশেষ ক্ষতি না হলেও তোমার অনেক আঘাত লেগেছিল। মাথায় চোট পাওয়ার ফলে তুমি ওই 4 দিন কোমায় ছিলে। প্রেশারটা নর্মাল আছে, এটা সরিয়ে দাও। হ্যাঁ, কি যেন বলছিলাম? সিটি স্ক্যান রিপোর্টে তোমার মাথায় একটা বড় হেমাটোমা পাওয়া গিয়েছিল। সেটা রিমুভ করতে আমাদেরকে একটা মেজর নিউরোসার্জারি করতে হয়েছে। আর অপারেশনের পর এই প্রথম তুমি চোখ মেলে তাকালে মিত্রজিৎ। থ্যাংক গড ইউ আর সেফ অ্যান্ড সাউন্ড। আর ভয় নেই, তুমি সুস্থ। ও হ্যাঁ, তাই তো। এইবার অল্প অল্প করে মনে পড়ছে সব কিছু। সেদিন চেম্বারে সামন্তবাবুর সাথে কথাবার্তা বলার পর গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলাম। ফাঁকা হাইওয়েতে গাড়ির স্পিড বেশি ছিল। তাছাড়া সামন্তবাবুর ওই ভুতুরে কেসটা নিয়ে ভাবতে ভাবতে খানিকটা অন্যমনস্ক হয়ে পড়েছিলাম বোধহয়। হঠাৎ সামনে থেকে একটা লরি চোখ ধাঁধিয়ে গিয়েছিল তার জোরালো লাইটে। আমি পাশ কাটাতে চেষ্টা করেছিলাম, কিন্তু গতি বেশি হওয়াতে গাড়িটা স্কিপ করে ধাক্কা মেরেছিল হাইওয়ের ধারে একটা গাছের গুঁড়িতে। একটা কান ফাটানো শব্দ, মাথায় একটা প্রচন্ড আঘাত, আর তারপর আর কিছু ভাবতে পারছিলাম না। মাথার বাম দিকটা যন্ত্রণায় টনটন করে উঠল। ডক্টর ব্যানার্জি সিস্টারের সাথে কিছু জরুরি কথাবার্তা বলে আমার রুম থেকে বিদায় নিলেন। আমিও ক্লান্তিতে চোখ বুঝলাম। জ্ঞান ফেরার পর হাসপাতালে আরো দিন 15 অবজারভেশনে ছিলাম। ডিসচার্জ হয়ে বাড়ি ফেরার পরও আমার সম্পূর্ণভাবে সুস্থ হতে প্রায় 3 মাস মতো সময় লেগেছিল। বিছানায় শুয়ে শুয়ে শুধু একটা কথাই মাথায় ঘুরত, তবে কি সেদিন সামন্তবাবুর ফোন পেয়ে তাঁর পাঠানো গাড়িতে করে ওনার ফ্ল্যাটে যাওয়া, তারপর তাঁর আঁকা ওই বিভীষিকাময় ছবিটা দেখা, কলম নিয়ে ওনার সাথে আমার ধস্তাধস্তি, তারপর ব্যালকনি থেকে পড়ে ওনার মৃত্যু, কিছুই কি বাস্তবে ঘটেনি? আমি কি কোমায় থাকাকালীন গোটা দৃশ্যটাকে হ্যালুসিনেট করেছিলাম মাত্র? এমনটা কি সম্ভব? না, এমন অনিশ্চয়তা নিয়ে দিনের পর দিন বাঁচা যায় না। কিছুটা সুস্থ হওয়ার পর একদিন বাড়িতে কাউকে কিছু না বলে আমি গাড়ি নিয়ে বেরোলাম। ঘটনাগুলো কল্পনা না বাস্তব
তা জানার একমাত্র উপায় হল মিস্টার সামন্তর ফ্ল্যাটে গিয়ে তার সাথে মুখোমুখি বসে কথা বলা। রাস্তাঘাট যেটুকু মনে ছিল সেই অনুসারে দিক নির্ণয় করে খুঁজে বেড়ালাম ভদ্রলোকের ফ্ল্যাট বাড়ি। একটা ব্যাপার দেখে ভালো লাগলো, মাথায় চোট পাওয়া সত্ত্বেও আমার স্মৃতিশক্তি কিন্তু অক্ষুণ্ণ আছে। কারণ সামন্তবাবুর অ্যাপার্টমেন্টটা খুঁজে পেতে আমাকে বিশেষ বেগ পেতে হল না। 4 তলায় উঠে ফ্ল্যাট নাম্বার 405/B খুঁজে পেতেও তেমন অসুবিধা হয়নি। কিন্তু এ কি, দরজায় তো তালা ঝোলানো। তাহলে ভদ্রলোক কোথাও বেরোলেন নাকি? কিছুক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে বন্ধ দরজার সামনেই দাঁড়িয়ে রইলাম। হঠাৎ মাথায় একটা বুদ্ধি খেলে গেল। আচ্ছা, পাশের ফ্ল্যাটের কোনো লোককেও তো জিজ্ঞাসা করা যেতে পারে চিত্রকর মহাশয়ের সম্পর্কে। তাতে যদি কিছু কাজের খবর আদায় করতে পারি তবে মন্দ কি? এই কথা ভেবেই একটু ইতস্তত করে পাশের ফ্ল্যাটের বেল বাজালাম। একজন বয়স্ক মহিলা এসে দরজা খুলে দাঁড়ালেন। কাকে চাই? নমস্কার, আমি মিত্রজিৎ। আপনি কি জানেন আপনাদের পাশের ফ্ল্যাটের সামন্তবাবু কোথায় গিয়েছেন? ওনার সাথে আমার কিছু দরকার ছিল। সামন্তবাবু? ভদ্রমহিলা ভ্রু কুঁচকালেন। কোন সামন্তবাবুর কথা বলছেন আপনি? কেন, আপনার প্রতিবেশী ফ্ল্যাট নাম্বার 405/B এর অভিরূপ সামন্ত, যিনি পেশায় একজন চিত্রকর। ও, তার কথা বলছেন? তিনি তো আর এখানে থাকেন না। কেন, উনি কি অন্য কোথাও শিফট করলেন নাকি? আপনি মনে হয় বহুদিন এদিকে আসেননি। অভিরূপ সামন্ত আজ থেকে 6 বছর আগেই মারা গিয়েছিলেন, বারান্দা থেকে নিচে পড়ে গিয়ে। কথাটা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমাকে ওই রকম ভাবে বজ্রাহতর মতো দাঁড়িয়ে থাকতে দেখে মহিলা বললেন, দুঃখ পাবেন না, মৃত্যু তো আর মানুষের হাতে নেই। বড় ভালো মানুষ ছিলেন অভিরূপ বাবু। শেষে ব্যালকনি থেকে পড়ে গিয়ে। ব্যাপারটা নিছকই একটা দুর্ঘটনা, না হত্যা, না সুইসাইড, কিছুই বোঝা গেল না। আমার তো আজও ওই দুটোর উপর সন্দেহ হয়। কাদের উপর? আরে ওনার ওই সর্দার যে ড্রাইভার আর নেপালি চাকরটার উপর। ওনার মৃত্যুর পর তো ওরা দুজনেও বেমালুম হাওয়া হয়ে গেছিল। হাজার হোক, অভিরূপ বাবুর পয়সা করি তো নেহাত কম ছিল না। হয়তো সেই লোভেই দুজনে মিলে তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে। যদিও পুরোটাই আমার কল্পনা, তবুও এই যুগে দাঁড়িয়ে এমন ধরনের ষড়যন্ত্র করা কি খুব একটা অসম্ভব বলুন তো? ভদ্রমহিলা আরো অনেক কিছুই বলে যাচ্ছিলেন, কিন্তু তার কোনো কথাই আমার কর্ণকুহর দিয়ে ঢুকে মস্তিষ্ক পর্যন্ত পৌঁছাচ্ছিল না। আমি তখন অন্য জগতে ছিলাম। সব কিছুতেই কেমন যেন একটা ধাঁধা লাগছিল। তার মানে কি সেদিনের সব ঘটনাই মিথ্যে? আমার এই ফ্ল্যাটে আসা, সামন্তবাবুর সাথে কথা কাটাকাটি হওয়া, তারপর ব্যালকনি থেকে পড়ে গিয়ে ওনার ওই বিভীষিকাময় মৃত্যু, সব কি শুধুই চোখের ভুল? না, ভুল তো নয়, কারণ মহিলা তো বললেন চিত্রকর অভিরূপ সামন্তর মৃত্যু বারান্দা থেকে পড়েই হয়েছিল। কিন্তু তা হয়েছিল 6 বছর আগে। এছাড়া উনি তাঁর সর্দারজি ড্রাইভার রাজপাল এবং নেপালি চাকর তেজ বাহাদুরের কথা উল্লেখ করেছিলেন। তার মানে কি কোমায় থাকাকালীন আমার অবচেতন মস্তিষ্ক কোনোভাবে পৌঁছে গিয়েছিল অতীতে? টাইম লুপ জাতীয় কোনো ব্যাপার? তাও বা কি করে সম্ভব? অ্যাক্সিডেন্ট হওয়ার আগে তো তিনি সশরীরেই আমার ক্লিনিকে এসে অনেকক্ষণ আমার সঙ্গে কথা বলে গেলেন। তবে কি সেদিন তিনি সশরীরে আসেননি? এসেছিলেন অশরীরে। মৃত চিত্রকরের আত্মা এসেছিল বায়বীয় রূপ ধরে। উফ, আর ভাবতে পারছি না, সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। শুনছেন?
কি ভাবছেন তখন থেকে? বুঝলেন কিছু আমি কি বললাম? ভদ্রমহিলার ডাকাডাকিতে আমার চমক ভাঙল। খানিক অপ্রস্তুত হয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ বুঝেছি। আচ্ছা আচ্ছা, একটা কথা বলতে পারবেন? সামন্তবাবুর কাছে আপনি পুরনো আমলের কোনো কলম দেখেছিলেন? গাঢ় নীল রঙের, নিবটা সোনা দিয়ে তৈরি। বলুন না, দেখেছিলেন কখনো? উনি মনে হয় আমার এই প্রশ্নে যথেষ্ট বিরক্তই হলেন। ঠোঁট বেঁকিয়ে বললেন, কলমের ব্যাপারে আমি কি করে জানবো বলুন? জীবিতাবস্থায় তার সাথে আমাদের তেমন কোনো বিশিষ্ট পরিচয় ছিল না। ওই কেমন আছেন, ভালো আছেন টাইপের অভিবাদনটুকুই হতো। প্রতিবেশী হলে যেটুকু ভদ্রতা রাখতে হয় আর কি। কিন্তু উনি কোন কলম ব্যবহার করতেন তা আমি জানি না। আচ্ছা, আপনি হঠাৎ তার কলমের ব্যাপারে মাথা ঘামাচ্ছেন কেন বলুন তো? না না, ও কিছু নয়, এমনি জিজ্ঞাসা করলাম। আচ্ছা, আমি এবার আসি। অসময় বিরক্ত করবার জন্য ক্ষমা প্রার্থী। ভালো থাকবেন। কোনো মতে টলমলো পায়ে অ্যাপার্টমেন্ট ছেড়ে বেরিয়ে এলাম। এখনো যেন একটা ঘোরের মধ্যেই আছি। এই অবস্থায় ড্রাইভ করে কিভাবে যে বাড়ি পৌঁছলাম তা একমাত্র ঈশ্বরই জানেন। তখন কি আর জানতাম যে আমার জন্য এর থেকেও অনেক বড় চমক অপেক্ষা করছে আমার বাড়িতেই। 5-6 দিন পরের ঘটনা। বইয়ের তাকটা পরিষ্কার করছিলাম। হঠাৎ পেন স্ট্যান্ডের দিকে চোখ পড়তেই আমার বুকের রক্ত জমাট বেঁধে গেল। আমার পেন স্ট্যান্ডে স্বমহিমায় জল জল করছে সেই অভিশপ্ত কলম। ঝকঝকে নীল বর্ণ মসৃণ কলমটা যেন আমার দিকে তাকিয়ে ব্যঙ্গের কুটিল হাসি হাসছে। এই জিনিসটা আমার কাছে কিভাবে এলো? অদ্ভুত ব্যাপার তো। এই কলমটা আমার পেন স্ট্যান্ডে, ভোজবাজি নাকি? খাপটা খুলে পরীক্ষা করলাম। সেই চেনা সোনার নিব, এখনো তার ডগায় এক বিন্দু লাল কালি লেগে আছে। তাজ্জব ব্যাপার। আরেকবার কলমটা চালিয়ে দেখব। খুব ইচ্ছে করছে সাদা পাতায় কলমটা দিয়ে আঁকি বুকি কাটতে। খাতাটা বার করলাম, কিন্তু এই কলম তো আবার নিজের ইচ্ছে ছাড়া লেখে না। দেখা যাক। সাদা পাতায় দাগ কাটলাম। স্ট্রেঞ্জ, যে কলম থেকে এতদিন এক ফোঁটা কালিও বার করতে পারিনি, সে আজ অবলীলায় পাতার বুকে রক্তিম আঁচড় কেটে দিল। কিন্তু এখানেই আমি নিজেকে থামাতে পারলাম না। আরো কিছু আঁকতে ইচ্ছে করছে। কি আঁকি? গাড়ি আঁকবো, তাই আঁকি। আর কি আঁকা যায়? একটা ব্রিজ ট্রাই করে দেখি। প্রায় 10 মিনিটের মধ্যে আঁকা কমপ্লিট। কিন্তু তারপর খাতাটা চোখের সামনে মেলে ধরতেই যে দৃশ্য দেখলাম তা দেখে আমার সর্বাঙ্গ আতঙ্কে নীল হয়ে গেল। একটা ব্রিজের রেলিং ভেঙে নিচে খাদের মধ্যে গিয়ে পড়েছে একটা কালো হন্ডা সিটি। তার নম্বর প্লেটে লেখা রয়েছে WB02 AC 9622। আমারই গাড়ির নম্বর। তার মানে কি এটাই আমার ভবিতব্য? 24 ঘন্টার ভিতরে কি আমার গাড়ি কোনোভাবে ব্রিজচ্যুত হয়ে খাদে পড়বে? এইভাবেই কি ঘটবে আমার প্রাণান্ত? রাগে দুঃখে আমার মাথায় আগুন জ্বলে উঠল। ইচ্ছে করছে কলমটাকে পুড়িয়ে ফেলি, দুভাগে ভেঙে গুঁড়িয়ে দিই। শেষে কিনা এই মৃত্যুদূতের অভিশাপ আমার জীবনেও থাপা বসালো। কিন্তু কি যে অদ্ভুত মোহ আছে এই জিনিসটায়। কিছুতেই এটাকে নিজের থেকে দূরে সরিয়ে রাখতে পারছি না। কি অভিজাতপূর্ণ কলম, কি অপূর্ব সুন্দর দেখতে।
অতি বড় সৌভাগ্যবান না হলে এমন চমৎকার একটা জিনিসের অধিকারী হওয়া যায় না। না, যে যাই বলুক, কিন্তু আমি কোনো মূল্যেই এই কলমটাকে নিজের কাজ ছাড়া করতে পারবো না, হোক না সে অভিশপ্ত। কিন্তু এখন থেকে এইটা আমার প্রপার্টি। মৃত্যুর আগে অবধি এই কলম আমার কাছেই থাকবে, শুধু আমার কাছে। হ্যালো, ডক্টর মিত্রজিৎ মজুমদার বলছি। আসলে আসলে একটা বিরাট বিপদে পড়ে আপনাকে ফোন করতে বাধ্য হয়েছি। আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমার বাড়িতে চলে আসুন ডক্টর। প্লিজ আপনি একবার আসুন ডক্টর, প্লিজ প্লিজ প্লিজ। শুনলেন লেখক সৌরদীপ সৌমিত্র চৌধুরীর কলমে অভিশপ্ত কলম। আমাদের কাজ আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে অনুরোধ রইল একটা লাইক দেবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করবেন। আজ তাহলে এই পর্যন্ত। খুব শীঘ্রই দেখা হবে আরো একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ বিদায় নিলাম। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন আর শুনতে থাকবেন কণ্ঠ।